আমি কিন্তু বর্তমান হচ্ছে জব করতেছি একটা 9 গ্রেডের জবে আছি। আমি হচ্ছে বিআরএবিতে আছি। বিআরএবি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। আর আমি এর আগে ছিলাম হচ্ছে গৃহায়ণ গণপূর্ততে। গৃহায়ণ গণপূর্ত যে মন্ত্রণালয় আছে, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের একটি রিসার্চ ইনস্টিটিউট, হাউজিং বিল্ডিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেখানে জব করতাম। আর এখন আমি এই মাসেই জয়েন করছি নতুন বিআরএবিতে। এটা হচ্ছে নিকুঞ্জ 2-এ পোস্টিং এবং আমার কাজ সব নিকুঞ্জতেই, হেড অফিসেই কাজ। আর এর আন্ডারে কিন্তু আপনারা জানেন যে হচ্ছে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে, সেই সমিতিগুলো নিয়ন্ত্রণ করা, ইন্সপেকটেশন করা আমার কাজ। ওখানে এরকমই ধরা যায়। যাই হোক, আমি আপনাদেরকে আমার ব্যাপারে বললাম। আপনারা যারা আছেন তারা তো আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। যাই হোক, সমস্যা নেই। আর আমাদের সাথে আরেকজন যে ক্লাস হিসাবে ক্লাস নেবেন আপনাদের হচ্ছে জোবায়ের আহমেদ। আমরা একই সাথে ফ্রেন্ড। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি কেমিস্ট্রি থেকে, এবং সে বর্তমানে 41তম বিশেষ ক্যাডারের লক্ষ্মীপুর সরকারি কলেজে আছেন রসায়ন প্রভাষক হিসাবে, কেমিস্ট্রি। সেও 2টা বই লিখছে, আমি বই 2টা মনে নেই আমার নাম। তবে আমরা সব মানে পড়াশোনার মধ্যে আছি, এবং হচ্ছে পরীক্ষায় চাকরির জন্য কোন কোন জিনিসগুলো আসে বা কোনগুলো আসতেছে, এই জিনিসগুলো নিয়ে আমরা সব ম্যাক্সিমাম টাইম হচ্ছে একটু গবেষণা করে থাকি। যাই হোক, আপনারা আমাদের সাথে জয়েন হয়েছেন, সেজন্য আমরা খুশি, এবং হচ্ছে আমরা চেষ্টা করব আপনাদের সে ধরনের ভালো সার্ভিসটা দেওয়ার জন্য, এবং যেন আপনারা আমাদের কাছ থেকে ভালো কিছু পান এবং আপনাদের নিজস্ব একটা ক্যারিয়ার গঠন করতে পারেন। এটা একটা দিক। আসলে বিসিএস আমাদের যে 41 বা হচ্ছে এখন যে আমাদের যে 49তম বিসিএসটা আছে, স্পেশাল বিসিএস, মানে এই না যে হচ্ছে আমাদের যে অনেকগুলো পোস্ট হবে, এমনও কিন্তু না। তবে একদিক দিয়ে পজিটিভ দিক হচ্ছে যারা এমসিকিউতে ভালো করে, রিটেন খারাপ করে, তাদের জন্য একটা ভালো দিক যে এমসিকিউ ভালো করতে পারলে অন্তত ভাইবা দিতে পারবে। তবে ভাইবা দিলে যে চাকরি হবে এমনটা না। ভাইবা দিলে কিন্তু হচ্ছে এখানে যারা ভাইবা দিবে তাদের মধ্যে দেখা গেল যে কত পার্সেন্ট, 50%-এর উপরে ভাইভাতে অনেক বেশি দিবে। কেমিস্ট্রি থেকে 33টা সাবজেক্ট আছে, তার মধ্যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, 3 সাবজেক্ট থেকে কিন্তু এটা হবে। আসলে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আসলে আমাদের যে ইয়াটা আছে, যে মেরিট লিস্টটা করা হয় বিসিএস এর, সেই মেরিট লিস্টের মধ্যে কিভাবে করা হয়, আপনারা দেখবেন যে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক কিন্তু আলাদা যে হচ্ছে সিট ভাগ করে এমনও না। এটা আমি যতটুকু শুনছি যে হচ্ছে প্রথমে মেরিট লিস্ট করা হয় কোন সাবজেক্ট থেকে কত মার্ক পাইছে। দেখা গেল যে হচ্ছে আমরা কেমিস্ট্রি থেকে আমরা 100-র মধ্যে 200-র মধ্যে আমরা 180 থেকে হিসাব করা হয় একটা কাট। জি বলেন, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। 180 ধরা হয়, 180 থেকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। না না না, আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য কোনো কোর্স করাচ্ছি না। এই যে কোর্সটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র কেমিস্ট্রি সিলেবাসের। অ্যাপ্লাইড কেমিস্ট্রির কোনো কোর্স হচ্ছে না এখানে। আপনারা হয়তো বা দেখতে পারেন অন্য কোনো বা অন্য কেউ আছে কিনা অ্যাপ্লাইড কেমিস্ট্রির টিচার যারা হচ্ছে এই ধরনের কোর্স করাচ্ছে কিনা, আসলে আমি বলতে পারতেছি না, কারণ আমি নিজেও এক ধরনের ব্যস্ততার মধ্যেই কাটে। তারপর আমি চেষ্টা করি হচ্ছে আপনাদের সাথে থাকার জন্য আর কি, কারণ থাকলে আমি নিজেও একটা চর্চার মধ্যে থাকি। এই, যাই হোক, তাহলে আমি যেটা বলতেছিলাম, কেমিস্ট্রি বলি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি বলি বা বায়োকেমিস্ট্রি বলি, 3 সাবজেক্ট থেকে কিন্তু 30 জন। তার মানে এই না যে হচ্ছে আপনাকে শুধু কেমিস্ট্রি থেকে 30 জন নেবে। তবে কেমিস্ট্রি থেকে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে যে মেরিট লিস্ট করা হয়, মেরিট লিস্টে 160 থেকে উপরে ধরা হবে, যে 160 থেকে যারা পাবে তারা হচ্ছে কেমিস্ট্রির জন্য। তারপর চলে আসলাম হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য। অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে 160 থেকে ধরা হলো, যে 160 থেকে যারা উপরে পাবে তারা ভাইবার জন্য যাবে। বা হচ্ছে বায়োকেমিস্ট্রি এখানেও সেম, এরকমই হবে। এভাবে হওয়ার পরে তারা একটা ভাইবা নেবে। ভাইবা নেওয়ার পরে ভাইবার মার্ক, টোটাল মার্ক যে হয়ে গেল, সেই টোটাল মার্ক যোগ করার পরে তারপর ফাইনাল মেরিট লিস্ট হবে। ফাইনাল মেরিট লিস্ট হওয়ার পরে ওনারা দেখবেন যে হচ্ছে কোন 10টা প্রথমে 1/3 হিসাব করে, বাট এরকম না করে দেখে 160-এর উপরে কেমিস্ট্রির কতজন আছে, 160-এর উপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কতজন আছে, এবং 160-এর উপরে বায়োকেমিস্ট্রি কতজন আছে। তারপরে তাদের রেশিও অনুসারে দেখা গেল যে কেমিস্ট্রিতে 12 জন হতে পারে, অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে হচ্ছে 8 জন হতে পারে, বা হচ্ছে 10 জন হতে পারে, বায়োকেমিস্ট্রিতে 22 জন হয়ে গেলো, 8 জন হতে পারে। এরকম রেশিওটা কিন্তু এভাবে হয়। তার মানে আমি কিন্তু আপনাদের বোঝাতে পারছি মনে হয়, যে সবসময়ের জন্য যে 30 জন যে 1/3 হবে সবসময় প্রতি সাবজেক্ট থেকে, এমনটা না। ওই যে বললাম একটা কাটমার্ক ধরা হয়, কাটমার্ক ধরার পরে কতজন ওই কাটমার্কটা ওভার করতে পারছে,
তারপরে ওই কাট মার্কের উপর ডিপেন্ড করে যতজন ওভার করতে পারছে তাদের মধ্যে থেকে হচ্ছে যারা বেশি পাবে এদের মধ্যে থেকে তখন রেশিওটা হিসাব করা হয়, তখন রেশিও হিসাব করার পর তখন 1/3 করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হিসাব। তো আমরা যদি সেভাবে প্রিপারেশন নেই, দেখা গেল যে কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি এটা স্টুডেন্ট কিন্তু আহামরি খুব যে বেশি এমন না, ম্যাক্সিমাম অনেকেই হচ্ছে ক্যাডার হয়ে গেছে কেমিস্ট্রির চাকরি যারা আছে। আমি যতটুকু জানি আমার ব্যাচমেটের কেউ এখন পর্যন্ত বেকার নেই, যারা নতুন করে আসতেছে ওনাদের মধ্যে হচ্ছে অনেকে আছে, তবে ম্যাক্সিমাম এডুকেশন ক্যাডার থেকে বিএসটিআই বিসিএস আইআর এগুলোতে অনেকে প্রেফার করে যাদের রেজাল্ট ভালো আমার ইউনিভার্সিটি থেকে। আর অনেকে আছে বাইরে যায় বা হচ্ছে ফরেনে যাওয়ার চেষ্টা করে, এনারা তখন যারা বাইরে যায় তারা কখনোই এই যে দেশে থাকার বা দেশের চাকরির জন্য অতটা আহামরি প্রিপারেশন নেয় না, ওই হলে হলে না হলে নেই আর কি। আর একটা গ্রুপ আছে যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, ওনারা দেখা যাচ্ছে যে বিসিএস এডুকেশন ক্যাডারের জন্য ওরা স্পেশালি কোনো প্রিপারেশন নেয় না, ওনারা হচ্ছে ওভারঅল প্রিপারেশন নেয় বিসিএস এর জন্য। তো ওভারঅল প্রিপারেশন নিলে তখন এরা কি করে যে এটাতে অতটা একটা দেখায় না আর কি, যে না আমি যাবো না, এরকম চিন্তা ভাবনা। আমার অনেক ফ্রেন্ডকে আমি দেখছি যারা হচ্ছে এডুকেশন ক্যাডার পাওয়ার পরও তারা জয়েন করে নাই, ঠিক আছে, পরবর্তী ক্যাডারের জন্য ওয়েট করছে। যাই হোক, তাহলে আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের যে কোর্স প্ল্যান আছে, কোর্স প্ল্যানটাকে যেহেতু আমরা প্রথম দিন, আমি কিন্তু প্রথম দিন আপনাদের টপিকস আগেই বলে দিছি, টপিক্সের পরিমাণ খুবই কম এবং হচ্ছে আমরা একটু প্রথমে কোর্স প্ল্যান বা হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান কিভাবে আমরা আগাইতে পারি পরীক্ষার জন্য এগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, আমাদের ক্লাসে কিন্তু 2টা সেশন করছি আমি, একটি 40 মিনিট করে, 40 মিনিট পরে এক ব্রেক 5 মিনিট, তারপর আবার 40 মিনিট আমরা জয়েন করব, দ্রুতই চেষ্টা করবেন আপনারা। তা আমাদের যে কোর্স প্ল্যানটা আছে সেই কোর্স প্ল্যানের মধ্যে আমরা কিভাবে আগাবো বা কিভাবে আগাইলে হচ্ছে আমাদের জন্য ভালো হবে। এখন কথা হচ্ছে কি আপনাদের কিন্তু বোর্ড বই পড়তে হবে, মেইন কথা হচ্ছে বোর্ড বই। এখন বোর্ড বইয়ের জন্য সিলেবাস অনুসারে আপনারা যদি বোর্ড বই পড়তে যান, আপনারা কিন্তু সিলেবাস অনুসারে বাজারে এমন কোনো বই নেই যেটার মধ্যে আপনি 100% কভার করতে পারবেন, যে যতই যাই বলুক না কেন। কিন্তু আপনি বোর্ড বই পড়ার পরে আপনাকে তো এমসিকিউটা প্র্যাকটিস করতে হবে, আমার কথা হচ্ছে এটা, আপনাকে তো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে আর কিছু নেই। একটা জিনিস মাথায় রাখবেন, প্র্যাকটিসের উপরে এবং কোশ্চেন সলভের উপরে আর কিছু নেই আপনাদের জন্য, কারণ আপনারা নিজেরাই কেমিস্ট্রিতে বস, একজন অনার্স মাস্টার্স করে আসছেন মানে অবশ্যই আপনারা খুব ভালো মতোই পড়াশোনা করে আসছেন, পড়াশোনা না করলে কেউ অনার্স পাস করতে পারে না। যাই হোক, এখন আমি যেটা বলতেছি আপনাদের সেটি হচ্ছে যে আমরা কোর্স প্ল্যানটা কিভাবে করছি। কোর্স প্ল্যানের মধ্যে আমি রাখছি অবশ্যই লেকচার রাখছি, প্রথমে 10টা বা 12টা যেটাই হোক না কেন 11টা ক্লাস লেকচার রাখছি। এটা কিন্তু প্রতিটা টপিক্স ওরা আছে, বিসিএস এর যে টপিকসগুলো আছে সেগুলোকেই হচ্ছে টপিক্স ধরে ধরেই কিন্তু হচ্ছে আমি আপনাদের এই কোর্স প্ল্যানটা বা রুটিনটা সাজাইছি, এবং এই রুটিন অনুসারে কিন্তু আমি আপনাদের শিট দিয়ে দিচ্ছি, যে শিটগুলোর মধ্যে প্রথমে আপনারা হয়তোবা যারা আমার কাছে ভর্তি হয়ে গেছেন তাদের কাছে কিন্তু শিট চলে গেছে, শিটের মধ্যেই দেখছেন যে প্রথম দিকে যে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক যে মনে রাখার জন্য যে জিনিসগুলো ইনফরমেশনগুলো দরকার আমাদের, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি। এর পরপরই কিন্তু আমি দিয়ে দিছি, আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ ভাইয়া, আমি অ্যাডমিশন কোশ্চেন দিয়ে দিছি, আমি ইচ্ছা করে দিছি। কেন দিছি তাই না, আমার যৌক্তিকতাটা কি আসলে। আমি যতগুলো কেমিস্ট্রি কিন্তু অনেক জায়গাতে চাকরি পরীক্ষাতে আপনারা দেখবেন যে কেমিস্ট্রি চাকরি প্রিলিমিনারি পরীক্ষা খুব একটা বেশি হয় না, যতগুলো পরীক্ষা হয় ম্যাক্সিমাম হচ্ছে রিটেন টাইপের পরীক্ষা হয়। এবং 9 গ্রেড 10 গ্রেডের জন্য বিসিএস আইআর বলেন, বিএসটিএ বলেন, যতগুলো বলেন, পিএসসি বলেন, পিএসসি নিজেও কিন্তু প্রথমে হচ্ছে কি নেয়, প্রিলিমিনারি নেয়, তারপর হচ্ছে আপনাদের রিটেন নেয়। তাহলে এখন আমার কথা হচ্ছে যেখানে পিএসসি প্রিলিমিনারি নিচ্ছে তারপর রিটেন নিচ্ছে, তাহলে প্রিলিমিনারি খুব কম সংখ্যক পরীক্ষা আছে যেগুলোতে হচ্ছে আপনারা প্রিলিমিনারি পরীক্ষা নিচ্ছে। কারণ কি, ওই যে কেমিস্ট্রির জন্য যেটা হয় সেটা 1000 লেস দেন 1000 হয়, তখন যখন লেস দেন 1000 হয় কোনো চাকরির পরীক্ষায়, তখন কিন্তু সেখানে কোনো প্রিলিমিনারি পরীক্ষা থাকে না, সরাসরি রিটেন পরীক্ষা থাকে। এখন তাহলে আমাদের যে বাকিটা থাকতেছে, বললাম যে প্রিলিমিনারি পরীক্ষা যে পিলি কোশ্চেনগুলো আছে, পিলি কোশ্চেনগুলো কিন্তু আপনারা দেখবেন আমার যে বই আছে, বইয়ে কিন্তু আমি কিছু অ্যাড করতে পারছি, কিছু কিন্তু অ্যাড করতে পারিনি, বাট শিটের মধ্যে কিন্তু আমি অনেকগুলো অ্যাড করে দিছি যেগুলো প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেনের মধ্যে ছিল। প্রিভিয়াস বিসিএস বলতে 10 থেকে শুরু করে 45 পর্যন্ত যতগুলো বিসিএস এর মধ্যে কেমিস্ট্রি প্রশ্ন ছিল সেই কেমিস্ট্রি প্রশ্নগুলো অ্যাড করছি। প্লাস পিএইচসি কিন্তু বায়োকেমিস্ট্রির পরীক্ষা নেয় হচ্ছে আপনার এমসিকিউতে নেয়, আবার হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের পরীক্ষা নেয় হচ্ছে এমসিকিউতে, এনারা পিএইচসি নিয়ে থাকে। এরপরে আমি আর কয়েকটা বলতেছি, সেটা হচ্ছে শ্রম মন্ত্রণালয়, কর্মসংস্থান মন্ত্রণালয়, আর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এই ধরনের কিছু মন্ত্রণালয় আছে যেগুলোতে হচ্ছে কেমিস্ট্রির প্রশ্ন যেগুলো আছে সেগুলো হচ্ছে কি থাকে, প্রিলিমিনারি পরীক্ষা থাকে। এবং আমি আপনাদেরকে যে শিটটা দিছি আপনারা দেখবেন সেই শিটের মধ্যে কিন্তু এই ধরনের যে বিভিন্ন চাকরি পরীক্ষার এমসিকিউ, কেমিস্ট্রি এর এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু ইনক্লুড করা আছে।
সো আপনারা কিন্তু এখান থেকে খুব ভালো একটা বেনিফিট পেতে পারবেন, বা হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে যে আপনি প্রিভিয়াস কেমিস্ট্রি প্রশ্নগুলো এভাবে আসতেছে, আপনার প্রিপারেশনটা এভাবে নেওয়া উচিত। ও আমি একটা মানে স্কিপ করে গেলাম, সেটি হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো কেন দিছি। আসলে অ্যাডমিশন টেস্টে যারা প্রশ্ন করে তারা কিন্তু হচ্ছে ইউনিভার্সিটির টিচাররা বা ইউনিভার্সিটির স্যাররাই করে থাকে। ইউনিভার্সিটির স্যাররা যখন প্রশ্ন করে থাকে তাহলে স্যাররাই কিন্তু আমাদের পিএসসির মেম্বার। সেটা আমাদের পিএসসির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, পিএসসির যে কেমিস্ট্রি মেম্বার আছেন ওনারা কিন্তু হচ্ছে আমাদের স্যাররাই হবে। তাহলে স্যারদের যে মেন্টালিটি বা যে টপিকসগুলো থেকে প্রশ্ন করে থাকেন, সাধারণত কেমিস্ট্রির যে চাকরিগুলোতে এর আগে প্রিভিয়াসলি দেখছি সেই প্রশ্নগুলো প্রিলিমিনারি পরীক্ষাগুলো খুবই সহজ লেভেলের এবং খুবই সহজ লেভেলের প্রশ্ন হয়ে থাকছে ছিল আর কি। কিন্তু এবার যখন আপনাদের 100 মার্ক মানে কি 100টা কেমিস্ট্রি দেবে এবং এটাতেই একবারে নির্বাচিত করবে, এজন্য কিন্তু আপনার মাথায় রাখবেন আপনাদের প্রশ্নগুলো একবারে যে অতটা সহজ হবে এমনও কিন্তু না। তবে সহজ প্রশ্ন ভুল করলেই সমস্যা। কঠিন প্রশ্ন ভুল করেন কোনো সমস্যা নেই, কিন্তু সহজ প্রশ্ন যখনই আপনি ভুল করবেন তখনই কিন্তু আপনার আপনি এক ধাপ পিছিয়ে যাবেন, এটা মেন কথা। এজন্য সহজ প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন তাহলেই কিন্তু আপনার সহজ প্রশ্নগুলো ভুল করবেন না, আমার কথা সেটা। হ্যালো, আসলে একজন কল দিয়ে দিয়েছিল তো আমার স্টুডেন্টের মধ্যে একজন, এজন্য কেটে গেছিল। আপনারা শুনতে পাচ্ছেন রিকানেক্ট হয়েছে? একটু রেসপন্স করবেন। হ্যালো, হেলাল হাবিব ভাই অথবা হচ্ছে লাভ শরীফ ভাই, আপনারা আনমিউট মিউটে যাতে যেটা আনমিউট করে আছেন আপনারা একটু রেসপন্স করবেন। হ্যালো, হ্যালো। ওকে ওকে, ঠিক আছে তাহলে, যেহেতু শুনতে পাচ্ছেন আমি আর ইয়া করলাম না, কন্টিনিউ করতেছি। আমাদের আমরা সেভাবেই সাজিয়েছি বইটা, এবং অ্যাডমিশন টেস্টের যেহেতু প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেজন্য আমি কিন্তু শীটের মধ্যে এবং বইয়ের মধ্যে কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো অ্যাড করছি। আমাদের আরেকজন সম্মানিত টিচার মনে হয় জয়েন করছেন, জোবায়ের। জোবায়ের, আপনি কি আছেন? রেসপন্স করতে পারবেন? একটু আপনি দিক নির্দেশনামূলক কিছু কথা বলতেন আপনার পরিচয়টা দিয়ে। হ্যালো। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? যে আমি শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যালো। যাই হোক, আমরা তাহলে আহ এগিয়ে যাই। এরপরে যেটা কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা যদি সেভাবে প্রিপারেশন নেই এবং আমরা আমাদের প্রিপারেশনটা প্রথমে কিন্তু আমাদের কি ধরনের প্রশ্ন আসতেছে সেগুলো হচ্ছে আমরা যাচাই বাছাই করব। এরপরেই কিন্তু আমরা চলে যাব আমাদের টপিকস ভিত্তিক যে পড়াগুলো আছে সেই পড়াগুলোর মধ্যে।
আমরা যে পরীক্ষাগুলো নিব এরপরে কিন্তু হচ্ছে আমরা প্রতিটা ক্লাস থাকবে এবং প্রতিটা ক্লাসের পরপরই হচ্ছে আমাদের পরীক্ষা চলবে এবং যে পরীক্ষাগুলো আপনারা দিবেন সেগুলো হচ্ছে সলভ ক্লাস আমি করাবো। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সলভ ক্লাস। সলভ ক্লাস যদি আমরা করি তাহলে কিন্তু ওই আইটেমের যে সলভ ক্লাসগুলো হবে সেই সলভ ক্লাসগুলো আমাদের যেগুলা আমরা করে ফেলতেছি সেগুলাতে কিন্তু আমাদের আর ভুল থাকার সম্ভাবনা থাকবে না। এটা কিন্তু একটা খুব ভালো দিক। এজন্য আমরা সলভ ক্লাসও করব, প্লাস হচ্ছে শীটগুলো তো থাকতেইছে আমাদের কাছে। শীট কিন্তু আমি সবারকে পিডিএফ ফাইল সরবরাহ করছি এবং আপনারা এটা দেখে প্রিপারেশন নেবেন। এর মধ্যে কিছু ভুল আছে সেগুলো তো আপনারা নিজেরাও কারেকশন করতে পারবেন এবং আমাদের গ্রুপে অবশ্যই অবশ্যই আপনারা জানাই দিবেন। এটা হচ্ছে একটা ব্যাপার। আর আজকের আমরা টপিকস নিয়ে যেটা আলোচনা করব, আমি তাহলে টপিকসে চলে যেতে পারি। আপনারা কি বলেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে ঠিকমতো? যদি ঠিকমতো শুনতে পান তাহলে হচ্ছে আমি ক্লাসের প্রথম যে সেশনটা শুরু করব। আর দ্বিতীয় সেশনে হচ্ছে আমাদের আরেকজন যে স্যার আছেন উনি শুরু করবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করতেছি আমাদের সেশনগুলো। যে আপনারা কি বোর্ড দেখতে পাচ্ছেন? জি, আশা করতেছি দেখতে পাচ্ছেন। তাহলে জি, আমি আজকে আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্যাসের সূত্র, গ্যাসের গতিতত্ত্ব এবং গ্যাসের তরলীকরণ। এই সামান্য কয়েকটা টপিকস আমি কিন্তু শুধুমাত্র গ্যাস প্রথম অধ্যায় থেকেই শুরু করলাম। এটার অল্প দুই তিনটা টপিকস নিয়ে আলোচনা করব। পরবর্তী যে কয়েকটি আছে এনথালপি, ডেলএইচ, ডেলএস, এটা নিয়ে আমাদের জবাইর আহমেদ স্যার উনি আলোচনা করবেন। এখন আমি আপনাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে এই জিনিসগুলো থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে বিভিন্ন চাকরি পরীক্ষায়। আমি অ্যানালাইসিস করে যেটা দেখলাম যে আমাদের সূত্রগুলো আছে সেই সূত্রগুলো থেকে সরাসরি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না, খুব একটা কম আসে। তবে কিভাবে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে? প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন গ্রাফ থেকে এসে থাকে। এই অধ্যায়ের এই পার্টের গ্রাফ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রামের সূত্র এবং গতিবেগ বিতরণ সূত্র। এখন তাহলে হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রামের ব্যাপন সূত্র এবং গতিবেগ বিতরণ সূত্র। এই যে আমাদের এই 1 2 3 4 5টা সূত্র আছে, 6টা সূত্র। আমাদের যে গ্যাসের 6টা সূত্র আছে, 6টা সূত্র নিয়ে আমাদের কিন্তু সামান্য পরীক্ষা প্রশ্ন এসে থাকে। হ্যালো ভাই, আমি ক্লাস নিচ্ছি, দেখতেছেন কেটে দিছি, আবার 1 2 ঘন্টা পর কল দেন। আচ্ছা আচ্ছা, জি আমি আসলে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। ওকে ওকে। ভিডিও কি দেখা যাচ্ছে না? হ্যালো।
এখন কি সাউন্ড ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাবেন। হ্যালো, ওকে। আসলে দুইজন কল দিয়ে দিয়েছিল তো আমি এই জন্যই হয়ে গেছিল, সিম ডাটা অফ হয়ে গেছিল। যাই হোক, তাহলে এখন আমি আপনাদের যেটা বলতেছি যে বয়েলের সূত্র, চার্জ, গেলুর সাগ, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রামের সূত্র এবং গতিবেগ বিতরণ সূত্র, এই সূত্রগুলো থেকে কিভাবে পরীক্ষা প্রশ্ন এসে থাকে। সাধারণত পরীক্ষা প্রশ্ন এসে থাকে যে এরকম একটা দেওয়া থাকলো যে এটা কোন সূত্র, বা একটা সাইন দেওয়া থাকলো, একটা গ্রাফ দেওয়া থাকলো, অথবা দেওয়া থাকলো যে নিচের কোন গ্রাফটি হচ্ছে বয়েলের সূত্র বা চার্জের সূত্রকে সমর্থন করে থাকে। আবার গ্রাফ দিয়ে প্রশ্নগুলো থাকে, এজন্য আপনারা দেখবেন আমি কিন্তু বইয়ের মধ্যে বা আমি আপনাদেরকে যে শীটটা দিচ্ছি সেটার মধ্যে কিন্তু গ্রাফ দিছি, এবং যে কয়েকটা সূত্র আছে, 7টা সূত্র আছে, 7টা সূত্রর এই হচ্ছে ফুল ডিটেলস দিয়ে দিচ্ছি কিন্তু, সেখান থেকে অবশ্যই আপনারা পড়বেন। তারপর হচ্ছে আমি একটু বলে নিচ্ছি বয়েলের সূত্রের মধ্যে আমাদের বয়েলের সূত্রের মধ্যে তাপমাত্রা স্থির থাকলে তার সম্পর্কটা কিরকম হয় প্রপোর্শনাল দিক সাথে, এবং গ্রাফগুলো কিন্তু এরকম দুইটা আলাদা আলাদা গ্রাফ হয়। চার্জের সূত্র এগুলো আপনাদের বলার দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ আপনারা নিজেরাই এর থেকে ভালো পারেন। আমি শুধুমাত্র দুইটা বলতেছি, সেটা হচ্ছে গতিবেগ বিতরণ সূত্র আর গ্রামের সূত্রটা। গ্রামের সূত্র হচ্ছে কোন গ্যাসের অনুসময়ের বিস্তরণ বা অনুসম কত দ্রুত একখান থেকে আরেকখানে ব্যাপিত হবে সেটা নির্ভর করে এদের আণবিক ভরের উপর এবং ঘনত্বের উপর। ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হারে এটা হচ্ছে কি ব্যাপিত হয়। আর হচ্ছে গ্যাসের গতিবেগ বিতরণ সূত্র, এই সূত্রটা হয়তো আপনারা অনেকে জানেন না, আবার অনেকে হচ্ছে পড়ছেন, অনার্স লেভেল এটা ছিল, ইন্টারমিডিয়েট লেভেলেও খুব কম পরিমাণ আছে। যাই হোক, গ্যাসের গতিবেগ বিতরণ সূত্রটা হচ্ছে কিরকম, যে কোনো একটা গ্যাস পাত্রের মধ্যে কি পরিমাণ গ্যাসীয় পদার্থ বা গ্যাসীয় অণু আছে তাদের সবার বেগ কখনোই সর্বোচ্চ হবে না বা কখনোই সর্বনিম্ন হবে না। কিছু পরিমাণ গ্যাসের অণুর বেগ সর্বোচ্চ হবে এবং কিছু পরিমাণ অণুর বেগ হচ্ছে সর্বনিম্ন হবে, এবং ম্যাক্সিমাম লেভেলের হচ্ছে গ্যাস অনুসমূহের বেগ হচ্ছে মাঝামাঝি রেঞ্জের মধ্যে হবে। এটাই হচ্ছে গ্যাসের বিতরণ সূত্র। এরপর আমি যেটা বলতেছি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, এটা নিয়ে কিন্তু আমাদের হচ্ছে কোনগুলো আদর্শ গ্যাস কোনটা বাস্তব গ্যাস, পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ, এটা আমাদের জানা দরকার আছে। এবং আমাদের এখানে গ্যাসের সূত্রসমূহ নিয়ে মোটামুটি এইটা নিয়ে আইডিয়া রাখলেই হয়ে যাবে। আর ম্যাথ টাইপের প্রশ্ন আসতে পারে কিনা এটাও কিন্তু আমাদের একটু জানা দরকার আছে। ম্যাথ টাইপের প্রশ্ন আমরা বিগত এর আগে যতগুলো চাকরি পরীক্ষা দেখছি, চাকরি পরীক্ষাতে দেখছিলাম যে ম্যাথ টাইপের প্রশ্ন খুব একটা বেশি দেয়নি কেমিস্ট্রিতে। কিন্তু এবার যেহেতু এখানে 100 মার্ক, আপনাকে মাথায় রাখতে হবে 100 মার্কের পরীক্ষা হচ্ছে, 100 মার্কের জন্য ছোট ছোট কিছু ম্যাথ দিতেই পারে। এই জন্য আপনারা দেখবেন এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলিসের সূত্র দিয়ে কিন্তু খুবই ছোট ছোট কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, যেগুলো হচ্ছে কি করা যায়, হাতে কলমে করা যায় উইদাউট ক্যালকুলেটর ছাড়া যেহেতু করা যায়, সেহেতু এই ধরনের ম্যাথগুলো হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করব, যেগুলো হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে, প্লাস ইন্টারমিডিয়েট লেভেলের বই আছে, অবশ্যই তারা কিন্তু পড়বেন। আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করতেছি ইন্টারমিডিয়েট লেভেলের যে সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা আছে এটা দেখবেন, কারণ অন্যান্য বইয়ে তুলনামূলক ইনফরমেশন একটু কম থাকে, কিন্তু আমাদের সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে তুলনামূলকভাবে ইনফরমেশন একটু বেশি থাকে। এজন্য চেষ্টা করবেন গুহ স্যারের বইটাকে ফলো করার, আমার দিক থেকে সাজেশন হচ্ছে এটা। এরপরে চলে আসলাম আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস সমূহ, বাস্তব গ্যাস সমূহ কেন এবং কিভাবে আমাদের কোনটা কি বিহেভিয়ার গুলো কি আছে সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। পয়েন্ট টপিকে আমি চলে আসলাম। এই টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমি কোশ্চেন নিতেও পারতেছি না, আপনারা আমাকে পরে করবেন, যে জানাবেন, এসএমএস এ জানাবেন, আমি সেটা দেখব। এখন তাহলে যেটা দেখতেছি গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব নিয়ে একটু আলোচনা করতে পারি আমরা। গ্যাসের গতিতত্ত্ব থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে? গ্যাসের গতিতত্ত্ব থেকে সাধারণত যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো হচ্ছে যে স্বীকার্যগুলো আছে, সেই স্বীকার্যগুলো, গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো আছে সেই স্বীকার্যগুলো আমাদের কিন্তু জানতে হবে। এই স্বীকার্যগুলো কি কি আছে আপনারা দেখবেন, যারা আমার ক্যাম্পফায়ার বই কিনছেন, ক্যাম্পফায়ার 207 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে পরে কিন্তু বিভিন্ন গতিতত্ত্বগুলো আলোচনা করা আছে। তাহলে এর যে গতিতত্ত্বগুলো আলোচনা করা আছে সেগুলো আমরা হচ্ছে অবশ্যই প্রতিটাই দেখব, এবং কোনটা গতিতত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, যে গ্যাসের অণুসমূহ কিরকম, পরীক্ষার এমসিকিউ হতেই পারে গ্যাস অণুসমূহ কিরকম, বা স্থিতিস্থাপক কিনা, অস্থিতিস্থাপক না স্থিতিস্থাপক, গোলাকার, বৃত্তাকার, এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের টপিকস আসতে পারে। এজন্য অবশ্যই গ্যাসের গতিতত্ত্বগুলো আমাদের খুবই সুন্দর মতো করে মনে রাখতে হবে। গ্যাসের গতিতত্ত্বের মধ্যে আমরা যদি ধরে নেই যে গ্যাসের গতিতত্ত্ব কোন পার্টটুকু আমাদের খুবই
ইম্পর্টেন্ট বা হচ্ছে পরীক্ষা আসার মতো, যে সেটা হচ্ছে গ্যাসের গতিত্ব স্বীকার্যগুলোর মধ্যে আমি কয়েকটা পড়ে আপনাদের শোনাচ্ছি। গ্যাস অনুসমূহ অসংখ্য ক্ষুদ্রা মানে ক্ষুদ্রাকৃতির সূক্ষ্ম কণিকার সমন্বয়ে গঠিত, এটা খুবই সবাই জানে। এবং এখান থেকে সবচেয়ে বেশি যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গোলাকার স্থিতিস্থাপক। এবং এদের যে সংঘর্ষগুলো হয়, এই সংঘর্ষগুলো গ্যাস অনুসমূহের সংঘর্ষগুলো সবসময় জন্য কি হবে? স্থিতিস্থাপক হবে। এবং স্থিতিস্থাপক সংঘর্ষের জন্যই কিন্তু আমরা বাইরে চাপ পাই। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ না ঘটতো তাহলে গ্যাস অনুসমূহে প্রচুর পরিমাণে শক্তি খরচ হতো, যেটা শক্তির নিত্যতা সূত্রে ব্যত্যয় ঘটতো বা ব্যত্যয় ঘটার সম্ভাবনা থাকতো, বা আমরা এই পৃথিবীতে গ্যাসের অস্তিত্ব নাও থাকতে পারতো। কারণ সংঘর্ষের মধ্যে যদি শক্তি খরচ হয়ে যেত তখন এগুলো গিয়ে এক সময় গ্যাস অনুসমূহ স্থির হয়ে যেত। এটা হচ্ছে একটা ব্যাপার। আর গতিতত্ত্বে এরা হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক। গতিতত্ত্বের অভ্যন্তরীণ শক্তিকে কখনোই রূপান্তর করা যায় না। আপনারা দেখবেন এদের গতিতত্ত্ব অনুসারে আপনি একটি গ্যাসের এর অভ্যন্তরীণ যে নিজস্ব শক্তি আছে সেটাকে আপনি রূপান্তর করার জন্য বাইরে থেকে আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে, তাছাড়া আপনি কখনোই এর শক্তিকে রূপান্তর করতে পারবেন না। এটা চলে গেল গ্যাসের গতিতত্ত্ব। আমি আরেকটা জিনিস আপনাদেরকে খুবই বলবো যে মনোযোগ দিয়ে পড়বেন, সেটা হচ্ছে গ্যাস তরলীকরণ। গ্যাস তরলীকরণ থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এবং আসতে পারে। সেটা হচ্ছে সন্ধিতাপ, সন্ধিচাপ, বা আমরা যেটাকে বলতে পারি সংকট চাপ, সংকট তাপ এবং সংকট আয়তন। তাহলে গ্যাসকে কিন্তু চাপ প্রয়োগ করলে সে হচ্ছে তরলে পরিণত হয়। এখন গ্যাসকে কোন পরিমাণ চাপ বা কোন তাপমাত্রায় রেখে চাপ প্রয়োগ করলে সে হচ্ছে তরলে পরিণত হবে সেটা নির্ভর করে কিসের উপর? এর সংকট চাপ, সংকট তাপমাত্রা এবং সংকট আয়তনের উপর। তাহলে সংকট চাপ, সংকট তাপ বা সংকট আয়তনটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে কোন একটি গ্যাসকে আপনি একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, এই তাপমাত্রার উপরে রেখে যতই চাপ প্রয়োগ করি না কেন তাকে কখনোই তরলে পরিণত করা যাবে না। সেই তাপমাত্রাটা হচ্ছে কি? সংকট তাপমাত্রা বা সংকট তাপ। আর সংকট চাপটা হচ্ছে কি? যে আমি সংকট তাপের মধ্যে কোনো গ্যাসীয় পদার্থকে রেখে আমি যতই চাপ প্রয়োগ করি না কেন তাকে আমি কখনোই তরলে পরিণত করতে পারবো না। এটি হচ্ছে সংকট চাপ। আর সংকট আয়তন হচ্ছে কোনটি? যেটি হচ্ছে আমি কোনো একটা গ্যাসকে সংকট তাপ এবং সংকট চাপের মধ্যে রেখে যদি তাকে আমি তরলে পরিণত করি তাহলে সে যে পরিমাণ বা সংকট চাপ এবং সংকট তাপের মধ্যে রাখার পরে সে সর্বনিম্ন যে পরিমাণ আয়তন দখল করার পরে সে গ্যাসে পরিণত হবে, গ্যাস থেকে তরলে পরিণত হবে, সেটাই হচ্ছে তার কি? সংকট আয়তন। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমাদের এক একটা পদার্থের ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের সংকট তাপ এবং সংকট চাপ আছে। সেজন্য আপনারা চেষ্টা করবেন সংকট তাপ এবং সংকট চাপ যেটা থাকবে, এই যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কত 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অ্যাটমসফিয়ার বা চাপ সংকট চাপ, এটা কিন্তু মনে রাখতে হবে এবং এগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো। হাইড্রোজেনের বা হিলিয়ামের সংকট চাপ কত? হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে সংকট চাপ বা পিসি 12.8 অ্যাটমসফিয়ার, আর সংকট আয়তন হচ্ছে 0.068, আর সংকট তাপমাত্রা হচ্ছে কত? 32.2 ডিগ্রি সেলসিয়াস। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও আমি পাইছি সংকট চাপ হচ্ছে 73 অ্যাটমসফিয়ার এবং সংকট আয়তন হচ্ছে 0.095, আর সংকট তাপমাত্রা হচ্ছে 302 কেলভিন, 304 কেলভিন, যেটাকে হচ্ছে আমাদের 31.2 অথবা 31.1 এরকম আসে আর কি, যেটা হচ্ছে সংকট চাপ। এজন্য গ্যাস তরলীকরণের সূত্রগুলোর ক্ষেত্রে আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস থাকবে, সেটি হচ্ছে যে জুল থমসন ইফেক্ট। জুল থমসন ইফেক্ট এটা কিন্তু পরীক্ষা আসতে পারে বা পরীক্ষা আসার মতো আছে। যদি আমি এটা দিতে পারিনি, আমি একটু জুল থমসন ইফেক্টটা আপনাদেরকে একটু সামান্য বলিনি। জুল থমসন ইফেক্টটা হচ্ছে যদি কোনো একটা গ্যাসীয় পদার্থকে সরু ছিদ্রপথে, একটা গ্যাসকে সরু ছিদ্রপথে যদি আমি উচ্চ বেগে চালনা করি বা উচ্চ বেগে সে যদি সরু ছিদ্রপথে গ্যাস উচ্চতার সাথে বা উচ্চ চাপে নিম্ন আয়তন থেকে উচ্চ আয়তনের দিকে বা হচ্ছে কম আয়তন থেকে বেশি আয়তনের দিকে চলে যায়, তখন তার অভ্যন্তরীণ শক্তি কি হয়? হ্রাস ঘটে এবং সে বাষ্প থেকে বা হচ্ছে গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত হয়। এটাকে বলা হচ্ছে জুল থমসন ইফেক্ট। আর এই জুল থমসন ইফেক্টের দিয়েই কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কি করা হয়? হচ্ছে গ্যাস থেকে তরলে পরিণত করা হয়। সেজন্য কোন কোন গ্যাসের ক্ষেত্রে জুল থমসন ইফেক্টটা প্রযোজ্য হয় এবং কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না সেটা অবশ্যই আপনারা একটু দেখবেন, বইতে অবশ্যই দেওয়া আছে। তারপরও আমি আপনাদেরকে এই জিনিসটা জানাইলাম যে জুল থমসন ইফেক্টের প্রভাব বা হচ্ছে এর ব্যবহার কোথায় কোথায় হতে পারে। আমাদের মনে হয়
টাইম শেষ, এরপরেই হচ্ছে না টাইম কিছু আছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, এসএমএস করতে পারেন, আমি এসএমএস এর রিপ্লাই দিতে পারি। যে ফারজানা জান্নাত আপু বলছেন আজকের পিডিএফটা কি দিয়ে দিবেন ভাই? না আসলে আমি পিডিএফ কিন্তু দিয়ে দিছি আপনাদের, যারা হচ্ছে আমার ব্যাচে ভর্তি হয়ে গেছে তাদের পিডিএফ দিয়ে দিছি 76 পেজের একটা পিডিএফ। আসলে পিডিএফ তো সবার জন্য না, শুধুমাত্র হচ্ছে যারা আমার ব্যাচে ভর্তি হয়েছে তাদেরকে আমি 76 পেজের একটা পিডিএফ দিয়ে দিয়েছি কিন্তু। সেটার মধ্যে এমসিকিউ প্লাস হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আছে সেগুলো দেওয়া আছে সেখানে, আপনারা সেটা থেকেই নিয়ে নিতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা, পিডিএফ টোটাল কত পেজ হবে? আচ্ছা আমি যেটা বলতেছি পিডিএফ কত পেজ হবে সেটা আসলে এখন বলা মুশকিল। আমি 4টা টোটাল পিডিএফ আমার ফাইল হবে, ধরতে পারেন যে 10টা ফাইল হবে। 10টা ফাইলের মধ্যে আমি 2টা রেডি করে দিছি অলরেডি, 2টার মধ্যে একটা 76 পেজ হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে আরো 7-8টা আছে, সবগুলো কিন্তু এমসিকিউ ফাইলে দিচ্ছি আমি আপনাদের, এমসিকিউ দিচ্ছি এবং বিভিন্ন চাকরি পরীক্ষার যে এমসিকিউ গুলো আসছে সেগুলো, এগুলো সবগুলা মিলেই দেখা গেল যে পিডিএফ ফাইল যদি আমি পেজ হিসাব করি 300 প্লাস পেজ হবে, আরো বেশি হতে পারে, 400 হতে পারে, 400 ধরে রাখতে পারেন, 400 প্লাস হচ্ছে শুধুমাত্র এমসিকিউ এবং যে বিভিন্ন ইনফরমেশন গুলো আছে সেগুলো। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আমি 5 মিনিট পরেই 10টা 15 মিনিটে আবার হচ্ছে জয়েন করবেন আপনারা সবাই। আমরা এর পরের সেশনটি নেবে হচ্ছে আমাদের পরবর্তী জবাইর স্যার। ধন্যবাদ সবাইকে। কোনো এসএমএস থাকলে, প্রশ্ন থাকলে আমি সেটা দিয়ে দিই, যেহেতু স্যাম্পল হিসাবে একটা পিডিএফ শেয়ার করা যায় কিনা। আচ্ছা স্যাম্পল হিসাবে তো আমি এখন দিতে পারবো না, এখানে দেওয়ার সুযোগ নেই আর কি, এখানে একটা পিডিএফ ফাইলে একটাই, সো এখানে যে আরেকটা প্রশ্ন আসছে আমি প্রশ্নটা নিয়ে নিই। ও কেমপাওয়ার বই পড়লে হবে কিনা? আসলে ভাই কেমপাওয়ার বই পড়লে ফুল সিলেবাস আপনি পাবেন না। কেমপাওয়ার বই তো আর হচ্ছে আমি এখন লিখি নেই, সেটা আমি লিখছি ফেব্রুয়ারিতে, তো তখন তার সিলেবাস ছিল না, তখন সিলেবাস থাকলে হয়তো সিলেবাস থেকে লিখতাম। কিন্তু এখন হচ্ছে আপনারা, আমি এই জন্য কিন্তু স্টার দিয়ে দিয়েছিলাম যে হচ্ছে যারা কেমপাওয়ার নেয়নি তাদের যদি ইচ্ছা করে যে কোর্সে ভর্তি হবে তাদের কেমপাওয়ার নেওয়ার দরকার নেই, কারণ কেমপাওয়ার থেকে শুধুমাত্র আহ আমরা করতে পারি যে 70% ধরতে পারেন যে 70% আমাদের ক্যাম্প পাওয়ার থেকে কোর্স বা টপিকস কভার করবে, বাকি 30% কভার করবে না। আমি কিন্তু সব ম্যাক্সিমাম কমেন্টের মধ্যে এটা বলছি যে 70% আপনার কভার করবে ক্যাম্প পাওয়ার, বাট 30% ফুল 100% করার জন্য অবশ্যই আপনারা চাবেন, যদি কেউ চায় 100% করার জন্য, সেক্ষেত্রে আমার যে শিটগুলো আছে সেগুলোর মধ্যে আমি 100%ই চেষ্টা করছি।